বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে, আমি সেই কোর্সের ক্লাস নিচ্ছি। আমাদের আজকের লেকচারের শিরোনাম প্রোটোপ্লাস্ট কালচার। আজকের এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা শিখবে, শিক্ষার্থীরা প্রোটোপ্লাস্ট কালচার সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা টিস্যু কালচারের প্রয়োগ সম্বন্ধে জানবে এবং বলতে পারবে। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্লান্ট টিস্যু কালচার কাকে বলে, প্লান্ট টিস্যু কালচারের ধাপগুলো আমরা শিখেছিলাম এবং বলেছিলাম যে আমরা পরবর্তীতে যখন টিস্যু কালচারের আরো ক্লাস করব তখন এই টিস্যু কালচার পদ্ধতির যে ধাপগুলো, সেই ধাপগুলো কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। তাহলে পূর্ববর্তী ক্লাসে আমরা যা শিখেছিলাম আমরা আবার একটু স্মরণ করে নিই। প্রথমে আসি যে টিস্যু কালচার কাকে বলে। সাধারণভাবে টিস্যু কালচার বলতে উদ্ভিদের কোনো একটা বিভাজনক্ষম অংশ, সেটা হতে পারে শীর্ষমুকুল, পক্ষমুকুল, কচি পাতা, এমনকি নোড, ইন্টারনোড, পোলেন, অ্যান্থার, এমব্রায়ো বা যে কোনো একক কোষ বা অঙ্গ, যে কোনো একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশ জীবাণুমুক্ত মিডিয়ামে কালচার বা আবাদ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় টিস্যু কালচার। অর্থাৎ আমি কি বললাম যে একটা সুস্থ সবল নীরব উদ্ভিদ দেহ থেকে একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশ সংগ্রহ করে সেটা গবেষণাগারে একটা নিয়ন্ত্রিত পরিবেশে উপযুক্ত পুষ্টি মাধ্যমে কালচার করে পূর্ণাঙ্গ একটা অনুচারা বা প্লান্টলেট তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় টিস্যু কালচার। টিস্যু কালচার আসলে যে আবাদ মাধ্যমে কোন একটা টিস্যুকে কালচার করে সেখান থেকে নতুন একটা চারা উদ্ভিদ উৎপাদন করাই আসলে টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য। তো জার্মান উদ্ভিদ বিজ্ঞানী গটলিব হ্যাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। এগুলো আমরা গত ক্লাসে জেনেছি, আবার একটু স্মরণ করে নিলাম। এবারে আমরা যেটা মনে করব যে গত ক্লাসগুলোতে শিখেছিলাম, আবার একটু স্মরণ করে নিব যে টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলো কি কি। টিস্যু কালচার পদ্ধতির কতগুলো ধারাবাহিক ধাপে সম্পাদন করতে হয়। তো এই ধাপগুলো কি কি ছিল? এক্সপ্লান্ট নির্বাচন, মিডিয়াম বা আবাদ মাধ্যম প্রস্তুতকরণ, মিডিয়ামটিকে জীবাণুমুক্তকরণ, মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন, ক্যালার সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, চারা উৎপাদন, চারা টবে স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে স্থানান্তর। তো প্রথম যে ধাপটি সেটি ছিল যে এক্সপ্লান্ট নির্বাচন। এটা কেমন ছিল যে টিস্যু কালচারের জন্য একটা নীরব সজীব সতেজ উদ্ভিদ থেকে একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশকে এক্সপ্লান্ট হিসেবে নির্বাচন করা হয়। তো এক্সপ্লান্ট হিসেবে কোন উদ্ভিদ এবং তার কোন অংশ নির্বাচন করা হয় সেটা কিন্তু নির্ভর করে গবেষণার ধরনের উপর বা টিস্যু কালচার পদ্ধতির উদ্দেশ্যের উপর। তাহলে এই যে এক্সপ্লান্টটা সংগ্রহ করা হলো, সেটাকে প্রথমে ফিল্ড থেকে সংগ্রহ করে নিয়ে এসে গবেষণাগারে প্রথমে এটাকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করতে হয়। এরপরে এটাকে খুব সামান্য পরিমাণে স্যাভলন মিশ্রিত ওয়াটারে ওয়াশ করে নিতে হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এই এক্সপ্লান্টের সারফেসে যদি কোনো ধুলা, বালি বা ময়লা আবর্জনা থাকে সেটাকে ওয়াশ করে ফেলা। এরপর এই যে এক্সপ্লান্টটা, এটাকে মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট যদি শেক করানো হয়, তাহলে এই এক্সপ্লান্টের সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে, সেই মাইক্রো অর্গানিজমস গুলো ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আর এরপর মার্কারি ক্লোরাইড সলিউশনে এটাকে 5 থেকে 6 মিনিট শেক করার পরে এটাকে আবার ডিস্টিল ওয়াটারে 5 থেকে 6 বার ওয়াশ করা হয়, যেন এর সারফেসে কোনো মার্কারি ক্লোরাইড লেগে না থাকে। তাহলে এটা ছিল প্রথম ধাপ, যে এক্সপ্লান্ট নির্বাচন করা। কি করলাম? যে টিস্যু কালচারের জন্য যে প্লান্টের টিস্যু কালচার করা হবে তার একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশ গবেষণাগারে নিয়ে এসে প্রথমে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করা হলো, তারপরে এটাকে সামান্য স্যাভলন মিশ্রিত ওয়াটারে ওয়াশ করে
মার্কুরি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 6 মিনিট শেক করানোর পর এটাকে আবার ডিস্টিল ওয়াটারে 5 থেকে 6 বার ওয়াশ করানো হলো, যেন এর সারফেসে কোনো মার্কুরি ক্লোরাইড না লেগে থাকে। এইভাবে এক্সপ্লান্ট কালেকশন এবং সেটাকে জীবাণুমুক্তকরণ করা হয়। দ্বিতীয় যে ধাপটি ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে মিডিয়াম বা আবাদ মাধ্যম প্রস্তুতকরণ। তো এটা টিস্যু কালচারের সমস্ত প্রক্রিয়াটা যেহেতু গবেষণাগারে একটা নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়, তাই একটা উপযুক্ত পুষ্টি মাধ্যম ব্যবহার করা হয়, যেখানে ওই উদ্ভিদ অংশটা, যাকে আমরা এক্সপ্লান্ট বলছি, সেটার পুষ্টি এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো সেখান থেকে পেয়ে যায়। এটাকেই বলা হয় কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এটা স্বচ্ছ জেলির মতো থকথকে আকৃতি হয়ে থাকে। তো এই মাধ্যমটায় যদি প্রয়োজন হয় গবেষণার সুবিধার জন্য, গবেষণা উদ্দেশ্যের উপর নির্ভর করে প্রয়োজন হলে এতে বিভিন্ন ধরনের গ্রোথ রেগুলেটরস, অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু যোগ করা হয়। এরপরে তৃতীয় ধাপে মিডিয়াম তৈরি করার পর মিডিয়ামটিকে স্টেরিলাইজেশন করানো হয়েছিল। এটা কিভাবে করা হয়েছিল? এই জীবাণুমুক্তকরণ কাজটি সম্পূর্ণভাবে অটোক্লেভ মেশিনে করা হয়েছিল, যেখানে এই অটোক্লেভ মেশিনের মধ্যে একটা বেস্ট বা একটা ছাঁকনির মতো অংশ আছে, যার নিচ পর্যন্ত পানি দেওয়া হয়েছিল, এবং যে কালচার মিডিয়ামটা তৈরি করা হয়েছিল সেগুলো কাঁচ পাত্রে ঢেলে মুখটা এয়ারটাইট করে সেই অটোক্লেভ মেশিনে এটাকে সুন্দর করে সাজিয়ে ঢাকনাটা বন্ধ করে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে এটাকে 20 মিনিট অটোক্লেভ করা হয়েছিল। এটাকে যখন 20 মিনিট অটোক্লেভ করানো হয়েছে, তখন এই যে উচ্চ তাপ এবং চাপে, অর্থাৎ 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে যে স্টিম হিটটা হয়, সেই স্টিম হিটে ওই মিডিয়ামের মধ্যে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে, সেই মাইক্রো অর্গানিজমস গুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, টিস্যু কালচার পদ্ধতিতে যে কালচার মিডিয়ামটা ব্যবহার করা হয়, সেটা যেমন একদিকে উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে এক্সপ্লান্টের জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি এটা আবার যদি কোনো মাইক্রো অর্গানিজমস এই কালচার মিডিয়ামে থেকে যায়, তার জন্য কিন্তু অত্যন্ত পুষ্টিকর। যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে যায়, তাহলে সেও এই কালচার মিডিয়াম থেকে বিভিন্ন তার পুষ্টি উপাদান সংগ্রহ করবে এবং দ্রুত সংখ্যা বৃদ্ধি করে ফেলবে, এবং যে এক্সপ্লান্টটাকে কালচার দেওয়া হয়েছিল সেটাকে মেরে ফেলবে। তাহলে তৃতীয় ধাপটা ছিল মিডিয়াম থেকে জীবাণুমুক্তকরণ। এরপরে চতুর্থ যে ধাপটা ছিল সেটা হচ্ছে মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন। এই সম্পূর্ণ কাজটা কিন্তু করা হয়েছিল লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেটের সামনে। এই মেশিনটা আমরা গতদিন দেখেছিলাম, যেটা একটা টেবিলের মতো মেশিন, যার একদিক খোলা থাকে, বাকি সব দিক বন্ধ থাকে। একজন গবেষক যখন কালচার দেন, তখন তিনি এই লেমিনার এয়ারফ্লো মেশিনের সামনে বসে তিনি এক্সপ্লান্টকে কালচার দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কালচার শুরু করার কমপক্ষে 20 মিনিট আগে লেমিনার এয়ারফ্লো মেশিনটা অন করা হয়, তাহলে বিপরীত দিক থেকে প্রচন্ড বেগে বাতাস আসে এবং ভেতরে কোনো মাইক্রো অর্গানিজমস থাকলে সেগুলো দূর হয়ে যায়। এরপরে এই লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেটের দুই পাশ এবং বেঞ্চটা অ্যালকোহলে কটন ভিজিয়ে সুন্দর করে মুছে নেওয়া হয়, নিজের হাতটা মুছে নেওয়া হয় এবং সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো মুছে নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত কন্ডিশনে এই লেমিনার এয়ারফ্লো মেশিনের সামনে বসে কালচার মাধ্যমে এক্সপ্লান্টটাকে কালচার করানো হয়। এটা ছিল চতুর্থ ধাপ। সমস্ত এক্সপ্লান্ট গুলোকে যখন কালচার করানো হয়ে যায়, তখন এই কাঁচপাত্রগুলোকে গ্রোথ চেম্বারে রেখে দিলে একটা নির্দিষ্ট সময় পর যে এক্সপ্লান্টটা কালচার করা হয়েছিল তার কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে অসংলগ্ন অসংবদ্ধ একগুচ্ছ কোষের সৃষ্টি করে, যেটাকে বলা হয়েছিল ক্যালাস। পরবর্তীতে এই ক্যালাসকে যখন আবার কালচার মিডিয়াম তৈরি করে কালচার দেওয়া হয়েছিল, তখন সেখান থেকে সুন্দর শুট এবং লিফ তৈরি হয়েছিল, এবং এই শুট এবং লিফ যে তৈরি হলো, একে যখন পরবর্তীতে মূল উৎপাদক মিডিয়ামে স্থানান্তর করা হয়, তখন এখানে রুট তৈরি হয় এবং রুট, শুট, লিফের সমন্বয়ে পূর্ণাঙ্গ একটা অনুচারা বা প্লান্টলেট তৈরি হয়। এই যে অনুচারা বা প্লান্টলেটটা তৈরি হলো, এই সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু গবেষণাগারে একটা নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়েছে। এই পরিবেশে এরপর কি করা হয়, ছোট ছোট টবে মাটি নিয়ে তাতে এই প্লান্টলেট বা অনুচারাটা স্থানান্তর করে
স্থানান্তর করা হয়েছিল। এই যে নিয়ন্ত্রিত পরিবেশে অণুচারাটি তৈরি হলো বা প্লান্টলেটটি তৈরি হলো, একে যদি আমরা সরাসরি ফিল্ডে নিয়ে যাই তাহলে এ কিন্তু এর বাইরের পরিবেশের সাথে সার্ভাইভ করতে পারবে না। সেজন্য একে একটু একটু করে বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করানো হয়েছিল, যেটাকে আমরা বলেছিলাম অ্যাক্লিমাটাইজেশন। তারপর এই প্লান্টলেটটা যখন বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্টেড হয়ে গেছিল, তখন এটাকে প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে স্থানান্তরের উপযুক্ত বলে মনে করা হয়েছিল বা মাঠে স্থানান্তর করা হয়েছিল। তাহলে এই ছিল টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলো। কি কি? এক্সপ্লান্ট নির্বাচন, যেখানে ফিল্ড থেকে এক্সপ্লান্ট সজীব সতেজ বিভাজনক্ষম এক্সপ্লান্ট কালেকশন করে নিয়ে এসে সেটার সারফেসটা স্টেরিলাইজেশন করানো হয়েছিল। এরপরে কালচার মিডিয়াম তৈরি করে সেটাকে স্টেরিলাইজেশন করানো হয়েছিল। এরপরে লেমিনার এয়ারফ্লো মেশিনের সামনে এই এক্সপ্লান্টটিকে কালচার মিডিয়ামে স্থাপন করা হয়েছিল। নির্দিষ্ট একটা সময় পর এখান থেকে ক্যালাস সৃষ্টি হয়েছিল। এই ক্যালাসকে যখন আবার কালচার মিডিয়ামে কালচার করা হয়েছে, তখন ধীরে ধীরে শুট, লিফ এবং রুট উৎপাদক মিডিয়ামে দেওয়ার পরে রুট তৈরি হয়ে একটা পূর্ণাঙ্গ অনুচারে পরিণত হবে। এই পূর্ণাঙ্গ অনুচারটিকে এবার একটা ছোট টবে স্থানান্তর করে ধীরে ধীরে বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করিয়ে একে প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে স্থানান্তর করা হয়েছিল। এই ছিল টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলো। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই এটা স্মরণ আছে, তারপর আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম, কারণ এই ধাপগুলো আমাদের মনে রাখতে হবে আমাদের পরবর্তী বিষয়গুলো জানার জন্য। চলে যাই আমাদের পরবর্তী যে বিষয়টা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। প্রোটোপ্লাস্ট কালচার সম্বন্ধে আমরা ডিটেলসে আজকে জানবো যে জীবাণুমুক্ত অবস্থায় কালচার মাধ্যমে উদ্ভিদ কোষ থেকে যে প্রোটোপ্লাস্টটা সংগ্রহ করা হয়, সেই প্রোটোপ্লাস্টের বৃদ্ধি এবং সেই প্রোটোপ্লাস্ট থেকে নতুন কোনো উদ্ভিদ উৎপাদনের প্রক্রিয়াকেই বলা হয় প্রোটোপ্লাস্ট কালচার। আমি আরেকবার একটু বলি যে জীবাণুমুক্ত অবস্থায় কালচার মাধ্যমে উদ্ভিদ কোষ থেকে যে প্রোটোপ্লাস্টটা সংগ্রহ করা হয়েছিল সেটার বৃদ্ধি এবং প্রোটোপ্লাস্ট থেকে নতুন একটা উদ্ভিদ উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় প্রোটোপ্লাস্ট কালচার। তো আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে। এই সেল ওয়ালটাকে যদি রিমুভ করে ফেলা যায় তাহলে কিন্তু এর ভেতরে প্রোটোপ্লাস্ট আছে, সেই প্রোটোপ্লাস্টটা বিচ্ছিন্ন হয়ে যায়। এক্ষেত্রে কিছু বিশেষ জীবাণু ঘটিত এনজাইম যেমন সেলুলেজ, হেমিসেলুলেজ, পেকটিনেজ এগুলো ব্যবহার করা হয়। এই এনজাইমগুলো ব্যবহার করলে প্রাচীরটা বিগলিত হয়ে যায় এবং প্রাচীরবিহীন প্রোটোপ্লাস্ট কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা জানবো যে প্রোটোপ্লাস্ট কালচারের কলা কৌশল, কিভাবে প্রোটোপ্লাস্ট কালচার করা হয়। তো ওই যে বললাম যে টিস্যু কালচার পদ্ধতির যে ধাপগুলো, সেই ধাপগুলো কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। যে এই পদ্ধতির জন্য সাধারণত পাতার মেসোফিল কোষ থেকে প্রোটোপ্লাস্ট সংগ্রহ করা যায়। যে কোনো সজীব সতেজ বিভাজনক্ষম অংশই কিন্তু এক্সপ্লান্ট হিসেবে ব্যবহার করা যাবে। তবে প্রোটোপ্লাস্ট কালচারের ক্ষেত্রে পাতার মেসোফিল কোষ থেকে প্রোটোপ্লাস্ট সংগ্রহ করলে সেটা ভালো, অধিক ফলপ্রসূ হয়। তো এই উদ্দেশ্যে কি করা হয়, একটা নীরব সুস্থ সজীব উদ্ভিদ থেকে সুস্থ ও সজীব পাতার কিছু অংশ নিয়ে এসে প্রথমে এটাকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করা হয়। তারপর এটাকে সামান্য স্যাভলন মিশ্রিত পানিতে ওয়াশ করলে এর সারফেসে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেটা দূর হয়। এরপর এটাকে 0.1% মার্কিং ক্লোরাইড সলিউশনে 5 থেকে 10 মিনিট যদি ডুবিয়ে রাখা যায় বা শেক করানো যায়, তাহলে এই এক্সপ্লান্টের সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে, সেই মাইক্রো অর্গানিজমসটা কিন্তু ধ্বংস হয়ে যায়। কিন্তু মার্কিং ক্লোরাইডের এই সলিউশনে এক্সপ্লান্টের কোনো ক্ষতি হয় না। এর পরবর্তী ধাপে এই এক্সপ্লান্টটিকে ডিস্টিল ওয়াটারে বেশ ভালো করে 5 থেকে 6 বার ওয়াশ করে নিতে হয়, যেন এর সারফেসে কোনো মার্কারি ক্লোরাইড লেগে না থাকে। তাহলে এই যে ধাপটা আমরা বললাম, এটা হচ্ছে এক্সপ্লান্ট কালেকশন এবং এক্সপ্লান্টটা জীবাণুমুক্তকরণ। কি বললাম আমি, যে একটা নীরব সুস্থ সবল উদ্ভিদ থেকে সজীব সতেজ পাতার কিছু অংশ সংগ্রহ করে নিয়ে এসে গবেষণাগারে প্রথমে এটাকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করা হয়। তারপর এটাকে সামান্য স্যাভলন মিশ্রিত পানিতে ওয়াশ করে 1.1% মার্কারি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 10 মিনিট যদি ডুবিয়ে রাখা যায়, তাহলে এর সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে, সেই মাইক্রো অর্গানিজমটা ধ্বংস হয়ে যায়। এরপর এটাকে ডিস্টিল ওয়াটারে 4-5 বার ওয়াশ করে ফেললে এর এক্সপ্লান্টের সারফেসে মার্কারি ক্লোরাইড সলিউশন লেগে থাকার কোনো সম্ভাবনা থাকে না। এরপরে
এই যে পাতা পত্র খণ্ডগুলো নেওয়া হয়েছে, যেটাকে জীবাণুমুক্তকরণ করা হলো, সেটার নিম্নতক চিমটার সাহায্যে তুলে ফেলতে হয়। তুলে ফেললে কি হয়, এক্ষেত্রে প্রথমে টিস্যুতে পেকটিনেজ এনজাইম যোগ করা হয়। পেকটিনেজ এনজাইম যখন যোগ করা হয় তখন এই টিস্যু থেকে কোষগুলো পরস্পর আলাদা হয়ে যায়। এরপর কি করা হয়, এরপর সেলুলেজ এনজাইম যোগ করা হয়। সেলুলেজ এনজাইম যখন যোগ করা হয় তখন এই সেলগুলোর যে সেল ওয়াল আছে সেটা দ্রবীভূত হয়ে যায় এবং প্রোটোপ্লাস্টটা কিন্তু বাইরে বের হয়ে আসে, অর্থাৎ প্রোটোপ্লাস্ট আইসোলেশন করা যায়। এই যে পৃথকীকৃত প্রোটোপ্লাস্টটা পাওয়া গেল সেটাকে সরবিটল বা ম্যানিটলে যথাযথ ঘনত্বে দেওয়া হয়। এর ফলে প্রোটোপ্লাস্ট সজীব থাকে এবং সহজে নষ্ট হয় না। তাহলে প্রোটোপ্লাস্ট এক্সপ্লান্ট কালেকশন এবং জীবাণুমুক্তকরণ আমরা দেখলাম। এরপরে প্রোটোপ্লাস্ট আইসোলেশন যে ধাপটা, সেটা আমরা কিভাবে করলাম, যে পাতার নিম্নতক থেকে চিমটার সাহায্যে এর নিম্নতকটা তুলে ফেলতে হয়। এক্ষেত্রে প্রথমে পেকটিনেজ এনজাইম যোগ করে টিস্যু থেকে কোষগুলোকে আলাদা করা হয়। তারপর সেলুলেজ এনজাইম যোগ করলে কোষ প্রাচীরটা দ্রবীভূত হয়ে যায় এবং প্রোটোপ্লাস্টটা কিন্তু আইসোলেশন করা সম্ভব হয়। এই আইসোলেশন, এই যে প্রোটোপ্লাস্টটা পাওয়া গেল, এটাকে সরবিটল বা ম্যানিটলের যথাযথ ঘনত্বে দেওয়া হলে প্রোটোপ্লাস্টটা সজীব থাকে এবং সহজেই নষ্ট হয় না। আচ্ছা, এখানে একটা এই স্লাইডে একটা চিত্র আছে, আমরা চিত্রটা একটু বুঝি। যে এটা একটা প্লান্ট, এই প্লান্ট থেকে পাতার কিছু অংশ নেওয়া হলো, নেওয়ার পরে এই যে লিফ স্টেরিলাইজেশন, অর্থাৎ পাতার অংশগুলো গবেষণাগারে নিয়ে এসে প্রথমে এটাকে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করা হলো। এরপরে সামান্য স্যাভলন মিশ্রিত ওয়াটারে ওয়াশ করে এটাকে মার্কিউরি ক্লোরাইড সলিউশনে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে সেই মাইক্রো অর্গানিজম গুলো ধ্বংস হয়ে যাবে। এরপরে একে ডিস্টিল ওয়াটারে কয়েকবার ওয়াশ করে নিতে হবে। এর পরের ধাপে এই যে পাতা থেকে এই যে এপিডার্মিস পিলিং, অর্থাৎ এর নিম্নতকটা উঠিয়ে ফেলা হলো। উঠিয়ে ফেললে এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এখন এই কোষগুলোতে যখন এনজাইম মিক্সচার দেওয়া হচ্ছে তখন দেখা যায় যে এই কোষগুলোর যে সেল ওয়াল আছে সেই সেল ওয়াল গুলো, এই যে পার্শিয়াল ওয়াল ডাইজেশন, সেল ওয়াল গুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রোটোপ্লাস্টটা কিন্তু পৃথক হয়ে যাচ্ছে। এই প্রোটোপ্লাস্টকে যখন কালচার করা হয় পরবর্তী ধাপে, তখন এই যে একটা নির্দিষ্ট সময় পর প্রোটোপ্লাস্টের চারিদিকে আবার ওয়াল ফর্ম করে এবং এটা ডিভিশনের মাধ্যমে অসংগবদ্ধ একগুচ্ছ ক্যালাস সৃষ্টি করবে, যেখান থেকে শুট, লিফ এবং রুটের মাধ্যমে প্লান্টলেট বা অনুচারা তৈরি হয়, যেটাকে পরবর্তীতে ফিল্ডে নেওয়া যায়। আচ্ছা, এখন আমরা বর্ণনায় চলে যাই, পরে আমরা আবার আসবো এখানে। যে প্রোটোপ্লাস্ট আমরা পৃথকীকরণ করলাম, পৃথকীকরণ করার পরে আমরা এটাকে সংরক্ষণ করলাম। হ্যাঁ, এখন এই যে প্রোটোপ্লাস্ট পৃথকীকরণ করার জন্য পাতার মেসোফিল কলাটাই বেশি উপযোগী বলে মনে করা হয় এবং কোষের তরল সাসপেনশন কালচারটা কিন্তু বিশেষ উপযোগী বলে মনে করা হয়। তো প্রোটোপ্লাস্ট কালচারের জন্য যে মিডিয়ামটা ব্যবহার করা হয় তা মোটামুটি ভাবে টিস্যু কালচার পদ্ধতির জন্য যে মিডিয়াম ব্যবহার করা হয় তার মতো। তো এই কালচারকৃত প্রোটোপ্লাস্ট থেকে যে প্রোটোপ্লাস্টটা আইসোলেশন করা হয়েছে সেটাকে যখন কালচার মিডিয়ামে কালচার করা হচ্ছে তখন একটা নির্দিষ্ট সময়ের পর এই প্রোটোপ্লাস্টের চারিদিকে নতুন করে আবার সেল ওয়াল গঠিত হতে দেখা যায় এবং এটা একটা পূর্ণাঙ্গ সেলে পরিণত হয়। এই যে সেলটা তৈরি হলো, এই সেলটা কি করবে, এই সেলটা আবার দ্রুত বিভাজনের মাধ্যমে অসংলগ্ন অসংগবদ্ধ একগুচ্ছ কোষপুঞ্জ সৃষ্টি করবে, যেটাকে আমরা বলছি ক্যালাস। এই ক্যালাস থেকেই ভ্রূণ তথা নতুন উদ্ভিদের বিকাশ লাভ ঘটে। আচ্ছা, এরপর আমরা ছবি দেখবো, দেখে আবার এটা বর্ণনা করবো। তার আগে আমরা আরেকটু জিনিস জেনে নিই, সেটা হচ্ছে যে প্রোটোপ্লাস্ট কালচারে অনেক সময় 2 বা ততোধিক প্রোটোপ্লাস্টের মধ্যে ফিউশন ঘটানো হয়। প্রোটোপ্লাস্ট কালচারে অনেক সময় 2 বা ততোধিক প্রোটোপ্লাস্টের মধ্যে ফিউশন ঘটানো হয়। প্রোটোপ্লাস্টের সংযোগকারী পদার্থ হিসেবে বর্তমানে বিশেষ উপযোগী যে পদার্থ সেটা হচ্ছে পলিইথিলিন গ্লাইকল। তো এই সংযুক্ত প্রোটোপ্লাস্টের নিউক্লিয়াস গুলো কি হয়, সংযুক্ত হয়ে হাইব্রিড সেল উৎপন্ন করে এবং এই হাইব্রিড সেল থেকেই পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা প্লান্টলেট বা অনুচারা উৎপন্ন হতে পারে। এই ধরনের মিলনকে হাইব্রিড বা সাইব্রিড বলা হয়। যখন সাইটোপ্লাজমের মিলন ঘটে তখন সেটাকে বলা হয় হাইব্রিড, আর যখন সাইটোপ্লাজম নিউক্লিয়াস দুটোই মিলিত হবে তখন সেটাকে বলা হচ্ছে
সরি, যখন সাইটোপ্লাজমের মিলন হয় তখন সেটাকে বলা হয় সাইব্রিড, আর যখন সাইটোপ্লাজম নিউক্লিয়াস দুটোরই মিলন হয় তখন সেটাকে বলা হচ্ছে হাইব্রিড। তো নিকোটিয়ানা, সাইট্রাস, ব্রাসিকা ইত্যাদি প্রোটোপ্লাস্ট ফিউশন করে পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সোমাটিক হাইব্রিডাইজেশন সহ মলিকুলার লেভেলে বা আরো উন্নততর গবেষণার জন্য কিন্তু এই যে প্রোটোপ্লাস্ট কালচারের গুরুত্ব, এটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে এই ছিল প্রোটোপ্লাস্ট কালচার। আমি আরেকবার একটু তোমাদেরকে বলি এবং ছবিটা ব্যাখ্যা করে ইনশাআল্লাহ এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি বললাম, যে প্রোটোপ্লাস্ট কালচারের জন্য উদ্ভিদের যে কোনো সজীব সতেজ বিভাজনক্ষম অংশকেই ব্যবহার করা যাবে, তবে পাতার মেসোফিল কোষ থেকে প্রোটোপ্লাস্ট সংগ্রহ করলে এটা অধিক ফলপ্রসূ হয়। তো এই উদ্দেশ্যে কি করা হয়? এই উদ্দেশ্যে একটা নীরব সুস্থ সবল উদ্ভিদ থেকে সুস্থ সবল দ্রুত বিভাজনক্ষম সজীব কিছু পাতার অংশকে সংগ্রহ করা হয়। এটা হলো এক্সপ্লান্ট কালেকশন। এরপরে এই যে পাতাগুলো সংগ্রহ করা হলো, এই পাতাগুলোকে গবেষণাগারে নিয়ে এসে প্রথমে রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করা হয়। করলে এর সারফেসে যদি কোনো ধুলাবালি বা আবর্জনা থেকে থাকে সেগুলো দূর হয়। এরপর এটাকে সামান্য পরিমাণে সাবধান মিশ্রিত ওয়াটারে ওয়াশ করা হয়। এরপর এটাকে 0.1% মার্ফি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখলে এই জীবাণু মুক্ত হয়ে যায়। মানে এর সারফেসে যদি কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে, মনে করা হয় যে এই মাইক্রো অর্গানিজমস গুলো ধ্বংস হয়ে গেছে। মনে করা হয় না, এই যদি এই এক্সপ্লান্টের সারফেসে কোনো মাইক্রো অর্গানিজমস থেকে থাকে তাহলে 0.1% মার্কিউরি ক্লোরাইড সলিউশনে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখলে বা শেক করলে এই মাইক্রো অর্গানিজমস গুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এরপর এই এক্সপ্লান্ট গুলোকে আবার ডিস্টিল ওয়াটারে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেওয়া হয়, যেন এর সারফেসে মার্কিউরি ক্লোরাইড সলিউশন লেগে না থাকে। এবার এই যে এক্সপ্লান্ট সংগ্রহ করা হলো এবং সেটাকে জীবাণুমুক্তকরণ করা হলো, এবার এই যে পত্রখণ্ডগুলো নেওয়া হয়েছে, পত্রখণ্ডগুলো নিম্নতর চিমটার সাহায্যে তুলে ফেলতে হয়। এক্ষেত্রে কিছু এনজাইম ব্যবহার করা হয়। প্রথমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পেকটিনেজ এনজাইম। পেকটিনেজ এনজাইম যখন দেওয়া হয় তখন এই টিস্যু থেকে কোষগুলো সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যায়। এরপরে যখন সেলুলেজ এনজাইম যোগ করা হয় তখন সেল ওয়ালটা দ্রবীভূত হয়ে যায় এবং প্রোটোপ্লাস্টটা কিন্তু আইসোলেশন করা যায়। তার এটা ছিল প্রোটোপ্লাস্ট আইসোলেশন। এই যে প্রোটোপ্লাস্টটা পাওয়া গেল, এটাকে সরবিটল বা ম্যানিটলের যথাযথ ঘনত্বে দেয়া হয়। দিলে কি হয়, এই প্রোটোপ্লাস্টটা সজীব থাকে এবং সহজে নষ্ট হয় না। আচ্ছা, এরপরে কি ছিল, যে প্রোটোপ্লাস্টটা যখন আইসোলেশন করা হয়ে গেল তখন কালচার মিডিয়াম তৈরি করে ওই লেমিনার এয়ারফ্লো মেশিনের সামনে প্রোটোপ্লাস্টটাকে কালচার মিডিয়ামে কালচার করা হয় এবং একটা গ্রোথ চেম্বারে রেখে দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় কি যে প্রোটোপ্লাস্টটা কালচার মিডিয়ামে কালচার করা হয়েছিল তার চারিদিকে নতুন প্রাচীর গঠিত হতে থাকে এবং সেটা একটা পূর্ণাঙ্গ সেলে পরিণত হয়। এই যে পূর্ণাঙ্গ সেলটা তৈরি হলো, এটা ক্রমশ কোষ বিভাজনের মাধ্যমে ক্ষুদ্র অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষের সৃষ্টি করে, যেটাকে বলা হয় ক্যালাস। এই ক্যালাস থেকেই ভ্রূণ তথা নতুন উদ্ভিদের বিকাশ ঘটে। ক্লিয়ার শিক্ষার্থীরা? আচ্ছা, এছাড়াও আমি কি বললাম যে প্রোটোপ্লাস্ট কালচারে 2 বা ততোধিক প্রোটোপ্লাস্টের মধ্যে ফিউশন করা যায় এবং এক্ষেত্রে পলিইথিলিন গ্লাইকল বিশেষ উপযোগী। তো সংযুক্ত প্রোটোপ্লাস্টের নিউক্লিয়াস গুলো সংযুক্ত হয়ে হাইব্রিড সেল উৎপন্ন করে এবং এই হাইব্রিড সেল থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপন্ন হতে পারে। এ ধরনের মিলনকে সাইব্রিড বা হাইব্রিড বলে। নিকোটিয়ানা, সাইট্রাস, ব্রাসিকা ইত্যাদিতে প্রোটোপ্লাস্ট ফিউশন করে পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হয়েছে এবং এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা সোমাটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা সোমাটিক হাইব্রিডাইজেশন সহ মলিকুলার লেভেলের বিভিন্ন গবেষণায় এই প্রোটোপ্লাস্ট কালচারের গুরুত্ব কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবার আমরা ছবিগুলো একটু দেখবো এবং ছবিগুলো একটু বুঝবো। যেটা আমি বললাম যে এটা একটা প্লান্ট, সেখান থেকে লিফ নেওয়া হয়েছে, লিফের এপিডার্মিক্সটা তুলে ফেলা হলো। এরপর যখন এই যে কোষগুলো দেখতে পাচ্ছি আমরা, একে যখন এনজাইম মিক্সচার দিয়ে ট্রিট করা হলো তখন এর সেল ওয়ালটা নষ্ট হয়ে গেল এবং প্রোটোপ্লাস্টটা পৃথক হয়ে গেল। এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট আইসোলেশন। এবার এটাকে যখন কালচার মিডিয়ামে কালচার করা হলো তখন একটা নির্দিষ্ট সময় পর সেল ওয়াল আবার তৈরি হলো এবং এই যে পূর্ণাঙ্গ সেলটা তৈরি হলো এটা বারবার সেল ডিভিশনের মাধ্যমে
অসংলগ্ন অসংগবদ্ধ একগুচ্ছ কোষ সৃষ্টি করলো, যেটা থেকে পরবর্তীতে শুট, লিফ এবং রুট উৎপন্নের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্লান্টলেট বা অণুচারাতে পরিণত হলো। এই অণুচারাটিকে অ্যাক্লিমাটাইজেশন স্টেজ পার করে পরবর্তীতে ফিল্ডে স্থানান্তর করা হলো। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। এখানে এই যে প্রোটোপ্লাস্ট কালচার উইথ ফিডার লেয়ার, এখানে প্রোটোপ্লাস্ট কালচার দেখানো হয়েছে। প্রোটোপ্লাস্ট কালচার ইন লিকুইড মিডিয়াম, এটা লিকুইড মিডিয়ামে করা হয়েছে। এখানে দেখানো হয়েছে প্রোটোপ্লাস্ট কালচার ইন সলিড মিডিয়াম, এটা সলিড মিডিয়ামে প্রোটোপ্লাস্ট কালচার করানো হয়েছে। কো কালচার অফ স্লো অ্যান্ড ফাস্ট গ্রোয়িং প্রোটোপ্লাস্ট। পরবর্তী স্লাইডে চলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা চিত্র, এই যে এটা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ, সুস্থ সবল নিরোগ একটা উদ্ভিদ, যে উদ্ভিদ থেকে সজীব সতেজ বিভাজনক্ষম পাতাকে এক্সপ্লান্ট হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং এটাকে ল্যাবরেটরিতে নিয়ে এসে রানিং ট্যাপ ওয়াটার, স্যাভলন ওয়াটার, মার্কুরি ক্লোরাইড সলিউশন এবং তারপর আবার ডিস্টিল ওয়াটারে কয়েকবার ওয়াশ করে এটাকে জীবাণুমুক্ত করা হয়েছে। তারপরে এর ত্বকটাকে তুলে ফেলা হয়েছে ফরসেপ দিয়ে। ফলে এই যে সেলগুলো পাওয়া গেল, এই সেলগুলোকে পরে যখন এনজাইম দেওয়া হয় তখন এর সেল ওয়ালটা নষ্ট হয়ে যায় এবং প্রোটোপ্লাস্টটা পাওয়া যায়। যে সেলস ইন এনজাইম মিক্সচার, এনজাইম মিক্সচারে সেলগুলো রাখলে এই সেলগুলোর কোষ প্রাচীরটা এই যে সেল ওয়াল ডাইজেশন অ্যান্ড রিলিজ অফ প্রোটোপ্লাস্ট, সেল ওয়াল নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রোটোপ্লাস্ট নির্গত হচ্ছে। এই প্রোটোপ্লাস্টকে যখন আবার কালচার করা হয় তখন একটা নির্দিষ্ট সময় পর এর চারপাশে আবার সেল ওয়াল ফর্ম করে এবং এই সেলটা সেল ডিভিশনের মাধ্যমে অসংলগ্ন অসংঘবদ্ধ একগুচ্ছ কোষ সৃষ্টি করে, যেটাকে বলা হয় ক্যালাস। এই ক্যালাস থেকে পরবর্তীতে আবার শুট, লিফ এবং রুট তৈরি হয়, যেটাকে আবার ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ প্লান্ট বা অণুচারে পরিণত হয়। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের প্রোটোপ্লাস্ট কালচার ক্লিয়ার হয়েছে। তোমরা চলে যাই আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচারের গুরুত্ব। প্রোটোপ্লাস্ট কালচারের গুরুত্ব কি? যে হাইব্রিড প্রোটোপ্লাস্ট উৎপন্ন করে হাইব্রিড উদ্ভিদ উৎপন্ন করা যায়। আরেকটা কি, বিভিন্ন ভৌত ট্রান্সফরমেশন পদ্ধতিতে প্রোটোপ্লাস্টের মধ্যে নতুন জিনের সংযোগ ঘটিয়ে প্রোটোপ্লাস্ট থেকে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। আরেকবার একটু বলি, সংকর প্রোটোপ্লাস্ট বা হাইব্রিড প্রোটোপ্লাস্ট উৎপাদন করে হাইব্রিড উদ্ভিদ উৎপন্ন করা যায়। বিভিন্ন ভৌত ট্রান্সফরমেশন পদ্ধতিতে প্রোটোপ্লাস্টের মধ্যে নতুন জিনের সংযোগ ঘটিয়ে প্রোটোপ্লাস্ট থেকে ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করা সম্ভব হচ্ছে। চলে যাই আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্লান্ট টিস্যু কালচার। প্লান্ট টিস্যু কালচারের গুরুত্ব, এটা কতগুলো সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে প্লান্ট টিস্যু কালচারের গুরুত্ব কি কি, সেগুলো আমরা কতগুলো পয়েন্টের আলোকে এটা আমরা এখন আলোচনা করব। প্রথমত চলে আসি মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন বলতে কি বোঝায়? মাইক্রো প্রোপাগেশন বলতে বোঝায় মাইক্রো প্রোপাগেশন বলতে কি বোঝায়? যে মাইক্রো প্রোপাগেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে খুব অল্প সময়ে এবং অল্প পরিসরে একটা ছোট এক্সপ্লান্ট থেকে বহু সংখ্যক, প্রচুর সংখ্যক চারা তৈরি করা। অল্প সময়ে অল্প পরিসরে বহু সংখ্যক চারা তৈরি করাকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এবং এই যে অল্প সময়ে অল্প পরিসরে বহু সংখ্যক চারা উৎপাদন করা, এটাই হচ্ছে মাইক্রো প্রোপাগেশনের উদ্দেশ্য। তো এটা টিস্যু কালচার প্রক্রিয়ায় করা হয়ে থাকে যে বিপুল সংখ্যক মাতৃ উদ্ভিদের সমতুল্য উদ্ভিদ উৎপন্ন না হওয়া পর্যন্ত এই উৎপাদিত যে মুকুল বা বিটক থাকে সেগুলো ক্রমাগত সাবকালচার করা যায়। অর্থাৎ একটা এক্সপ্লান্ট গবেষণাগারে নিয়ে আসা হলো, সেটাকে জীবাণুমুক্ত করে কালচার মিডিয়ামে কালচার করে একটা ক্ষুদ্র অনুচারা বা প্লান্টলেট তৈরি হলো। এই অনুচারা বা প্লান্টটিকে আবার কালচার, আবার সাবকালচার করানো যায়, তার বিভিন্ন পার্টকে। অর্থাৎ একটা অংশ হতে বারবার সাবকালচারের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক চারা উৎপাদন করা যায়। এটাই হচ্ছে মাইক্রো প্রোপাগেশন এবং এটা টিস্যু কালচারের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এরপরে আসি সোমাক্লোনাল ভ্যারিয়েশন। এটা কি? সোমাক্লোনাল ভ্যারিয়েশনটা কি? যে কোনো উদ্ভিদ পপুলেশনে অবস্থিত যে ভ্যারিয়েশন, সেটা কিন্তু প্লান্ট ব্রিডিং এর দৃষ্টিতে বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ফসলি উদ্ভিদে অবস্থিত এই ভ্যারিয়েশনকে কাজে লাগিয়েই বিভিন্ন উপযোগী জাত এবং হাইব্রিড উৎপাদন করা সম্ভব হয়েছে এবং হচ্ছে। তো কোনো ব্রিডিং প্রোগ্রামে ভ্যারিয়েশনের প্রয়োজন হলে
অথবা ভ্যারিয়েশন না থাকলে কি করা হয়, এই টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে সোমাক্লোনাল ভ্যারিয়েন্ট তৈরি করা যায় বা উৎপাদন করা হয়। সোমাক্লোনাল ভ্যারিয়েশনের মাধ্যমে বেশ কিছু কৃষি উপযোগী চরিত্রযুক্ত প্রোটিনই কিন্তু উদ্ভব করা সম্ভব হয়েছে। তো এর পরবর্তী যে বিষয়টা আসে আমরা, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রোডাকশন। হ্যাপ্লয়েড প্রোডাকশনটা কি? হ্যাপ্লয়েড প্রোডাকশন কি, যে দেখা গেছে যে কৃত্রিম হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যে হ্যাপ্লয়েড লাইনের প্রয়োজন হয়, এটা যদি স্বাভাবিকভাবে করা যায় তাহলে এই হ্যাপ্লয়েড লাইন তৈরি করতে অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে হ্যাপ্লয়েড প্রোডাকশনে যদি আমরা অ্যান্থার বা পোলেনকে টিস্যু কালচার প্রক্রিয়ায় ব্যবহার করি তাহলে খুব সহজেই কিন্তু হ্যাপ্লয়েড প্রোডাকশন করা সম্ভব। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা আনতে পারি সেটা হচ্ছে বন্ধা উদ্ভিদের চারা উৎপাদন। এই যেমন যে প্রকৃতিতে একটা উদ্ভিদ রয়েছে যে হয়তো কোনো একটা কারণে, সেটা তার ফিজিওলজিক্যাল কারণ হোক বা এনভায়রনমেন্টাল কারণ হোক, কোনো একটা কারণে সে কিন্তু স্বাভাবিক নিয়মে রিপ্রোডাকশন করতে পারছে না। ফলে দেখা যাবে কি যে খুব অল্প সময়ের মধ্যেই হয়তো ওই উদ্ভিদ প্রজাতিটি ধ্বংস হয়ে যাবে বা প্রকৃতি থেকে হারিয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করা হয়, যে যেহেতু এই প্ল্যান্টটি স্বাভাবিকভাবে প্রকৃতিতে রিপ্রোডাকশন করতে পারছে না, সেহেতু তার একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশকে নিয়ে এসে যদি টিস্যু কালচার পদ্ধতিতে এটাকে কালচার করানো হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত কিন্তু ওই উদ্ভিদের বহু সংখ্যক চারা উৎপাদন করা যায়। তাহলে বন্ধা উদ্ভিদের চারা উৎপাদন, এভাবে উদ্ভিদটিকে ধ্বংসের হাত থেকে কিন্তু রক্ষা করা যায়। একইভাবে আমাদের পরবর্তী যে বিষয়টা আছে যে উদ্ভিদ সংরক্ষণে। উদ্ভিদ সংরক্ষণে এটা কিভাবে সাহায্য করবে, যে উদ্ভিদের কোনো একটা প্রজাতি হয়তো হারিয়ে যাচ্ছে, হয়তো তার একটা বা দুটো প্রজাতি রয়েছে, সে একেবারে হুমকির মুখে আছে, যে কোনো মুহূর্তে সে প্রকৃতিতে হারিয়ে যাবে। আমরা জানি প্রতিটি উদ্ভিদই আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে এই উদ্ভিদটির একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশ নিয়ে এসে আমরা যদি টিস্যু কালচার প্রক্রিয়ায় কালচার করি তাহলে দেখা যাবে কি যে এই একটা ছোট্ট অংশ ব্যবহার করে অনেকগুলো উদ্ভিদ আমরা তৈরি করতে পারবো এবং ওই উদ্ভিদটাকে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো, হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবো। এরপরে আসি ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যে এমব্রিও ফর্ম করেছে কিন্তু এমব্রিওটা আর ডেভেলপ করতে পারছে না, পরবর্তী তার বিকাশ সেটা হচ্ছে না, ফলে কিন্তু ওই উদ্ভিদটা হুমকির মুখে পড়ে যাচ্ছে, সে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তাহলে ওই যে এমব্রিওটা ফর্ম করেছে সেই এমব্রিওটাকে যদি টিস্যু কালচার প্রক্রিয়ায় কালচার করা হয় তাহলে কিন্তু সেখান থেকে সুস্থ সবল উদ্ভিদ কিন্তু পাওয়া সম্ভব। এরপরে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে প্রোটোপ্লাস্টের ফিউশন, প্রোটোপ্লাস্ট ফিউশন। এটা একটু আগে আমরা পড়লাম যে প্রোটোপ্লাস্ট ফিউশন টিস্যু কালচার একটা বিশেষ সাইট। এক্ষেত্রে কিছু এনজাইম ব্যবহার করা হয় যে এনজাইমগুলোর প্রভাবে উদ্ভিদের টিস্যু থেকে সেলগুলো আলাদা হবে এবং সেল ওয়ালটা ধ্বংস করে প্রোটোপ্লাস্টটা আইসোলেশন করা যায়। এই আইসোলেশন করা প্রোটোপ্লাস্টটাকে পরবর্তীতে যদি টিস্যু কালচার প্রক্রিয়ায় কালচার করা যায় তাহলে এখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব। শুধু প্রোটোপ্লাস্ট আইসোলেশনই না, দেখা গেছে যে এক বা একাধিক প্রোটোপ্লাস্টের ফিউশন ঘটিয়ে হাইব্রিড কোন একটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদও উৎপাদন করা সম্ভব হয়েছে। এর পরবর্তী যে বিষয়টি আসবো সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মেরিস্টেম কালচার কি? শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে মেরিস্টেম আমরা কাকে বলবো? উদ্ভিদের কাণ্ড বা মূলের একেবারে শীর্ষের যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমরা বলি মেরিস্টেম, যেখানে সেলগুলো খুব দ্রুত ডিভাইড করে। এবং এই যে মেরিস্টেম অঞ্চলটা রয়েছে, এই মেরিস্টেম অঞ্চলের কোনো মাইক্রো অর্গানিজমস কখনোই আক্রমণ করতে পারে না। এটা সবসময় মাইক্রো অর্গানিজমস থেকে ফ্রি থাকে। যতক্ষণে কোনো মাইক্রো অর্গানিজমস এই মেরিস্টেম অঞ্চলে পৌঁছায় ততক্ষণে এই মেরিস্টেম অঞ্চলের যে সেলগুলো আছে সেগুলো ডিভাইড করে আরো সামনের দিকে চলে যায়। যতক্ষণে কোনো মাইক্রো অর্গানিজম এখানে আক্রমণ করবে ততক্ষণে এই সেলগুলো দ্রুত ডিভাইড করে এই মেরিস্টেম যে জোনটা সেটা আরো সামনের দিকে অগ্রসর হয়ে যায়। অর্থাৎ মেরিস্টেম অঞ্চলে কখনোই কোনো মাইক্রো অর্গানিজম আক্রমণ করতে পারে না, যেহেতু এর কোষগুলো খুব দ্রুত ডিভাইড করে।
গবেষণা করে গাড়ে যদি মাইক্রোস্কোপের সাহায্যে এই মেরিস্টেম অঞ্চলটাকে পৃথক করা যায় এবং এই মেরিস্টেমটাকে যদি টিস্যু কালচার প্রক্রিয়ায় ব্যবহার করা হয়, তাহলে কিন্তু 100% ডিজিজ ফ্রি প্লান্ট তৈরি করা সম্ভব। কাজে এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো যে ডিজিজ ফ্রি প্লান্ট প্রোডাকশনের ক্ষেত্রে মেরিস্টেম কালচারকে ব্যবহার করা হয়। এরপরে যে জিনিসটা আমাদের আলোচনায় আসতে পারে সেটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন। এই ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদনে কিন্তু টিস্যু কালচার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। যে টিস্যু কালচার পদ্ধতি অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের রোগ প্রতিরোধী উচ্চ গুণাগুণ সম্পন্ন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ট্রান্সজেনিক উৎপাদন এবং বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ কিন্তু করা সম্ভব হয়েছে, যেমন বিআর কলটন ইত্যাদি। এটা একটা ভ্যারাইটি। তাহলে ট্রান্সজেনিক উদ্ভিদের ক্ষেত্রে কি বললাম, যে টিস্যু কালচার পদ্ধতি অবলম্বনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের রোগ প্রতিরোধী উচ্চ গুণাগুণ ক্ষমতা সম্পন্ন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন এবং বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ করা সম্ভব হয়েছে। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সেকেন্ডারি বিপাকীয় দ্রব্য উৎপাদন। বিভিন্ন ধরনের সেকেন্ডারি বিপাকীয় উদ্ভিদ বিভিন্ন ধরনের সেকেন্ডারি বিপাকীয় দ্রব্য উৎপাদনে টিস্যু কালচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে অ্যাপ্লিকেশন অফ প্লান্ট টিস্যু কালচার আমরা এই পয়েন্টগুলো আলোকে বর্ণনা করতে পারি, বা আরো কোনো পয়েন্ট যদি থাকে সেগুলো আমরা এখানে দিতে পারি। আমি আবার একটু বলি যে অ্যাপ্লিকেশন অফ প্লান্ট টিস্যু কালচার যখন আমরা আলোচনা করব, প্রথমত আসতে পারে মাইক্রো প্রপাগেশন। এটা কি? এটা হলো যে খুব অল্প সময়ে অল্প পরিসরে কোনো একটা এক্সপ্লান্ট ব্যবহার করে সেটা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ চারা উৎপাদন করা যায়, এটাকে বলা হচ্ছে মাইক্রো প্রপাগেশন, যেটা টিস্যু কালচারের একটা অন্যতম প্রধান উদ্দেশ্য। এরপরে আসি সোমাক্রোনাল ভ্যারিয়েশন। যে সোমাক্রোনাল ভ্যারিয়েশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এখানে এই যে সোমাক্রোনাল ভ্যারিয়েশনের ফলে কিন্তু উন্নত বা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায়। হ্যাপ্লয়েড প্রোডাকশন, যেটা পোলেন বা অ্যান্থারকে যখন এক্সপ্লান্ট হিসাবে ব্যবহার করে হ্যাপ্লয়েড প্রোডাকশন করা যায়। বন্ধা উদ্ভিদের চারা উৎপাদন। প্রকৃতিতে হয়তো এমন একটা উদ্ভিদ রয়েছে যে কিনা স্বাভাবিকভাবে রিপ্রোডাকশন করতে পারছে না, তাহলে সে কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে তার একটা সতেজ বিভাজনক্ষম অংশ টিস্যু কালচার প্রক্রিয়া ব্যবহার করা হয়, তাহলে সেখান থেকে একটা সুস্থ সবল উদ্ভিদ, একটা না অনেকগুলো সুস্থ সবল উদ্ভিদ উৎপাদন করা যায়। উদ্ভিদ সংরক্ষণে কোন একটা প্রজাতি হারিয়ে যাচ্ছে, তার একটা বা দুটো প্রজাতি রয়েছে এবং এখনই যদি সংরক্ষণ করা না হয় তাহলে যে কোনো মুহূর্তে এটা ধ্বংস হয়ে যাবে। তাহলে এই উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু টিস্যু কালচার পদ্ধতিটা যে এই যে প্ল্যান্টটা যে হুমকির মুখে বা যে কোনো মুহূর্তে যে হারিয়ে যাবে, তার যে কোনো একটা সজীব সতেজ বিভাজনক্ষম অংশ নিয়ে এসে যদি টিস্যু কালচার থেকে কালচার করা হয়, তাহলে সেখান থেকে বহু সংখ্যক চারা উৎপাদন করা যায়। ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। প্রোটোপ্লাস্ট ফিউশন। মেরিস্টেম কালচার, যেটা আমি বললাম যে মেরিস্টেম হচ্ছে উদ্ভিদের কাণ্ড বা মূলের একেবারে শীর্ষের অঞ্চল, যেখানে কোনো মাইক্রো অর্গানিজমস আক্রমণ করতেই পারে না। যতক্ষণে আক্রমণ করবে ততক্ষণ এটা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই মেরিস্টেম অঞ্চলটাকে যদি কালচার করা যায়, তাহলে 100% ডিজিজ ফ্রি প্লান্ট তৈরি করা যায়। ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেকেন্ডারি বিপাকীয় দ্রব্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আমাদের আজকের ক্লাসে যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে যে প্রোটোপ্লাস্ট কালচার সম্বন্ধে জানলাম। প্রোটোপ্লাস্ট কালচার কাকে বলে, প্রোটোপ্লাস্ট কালচারের কিভাবে করা হয়, প্রোটোপ্লাস্ট কালচারের গুরুত্ব, এই জিনিসগুলো জানলাম, এবং অ্যাপ্লিকেশন অফ প্লান্ট টিস্যু কালচার এটা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়লাম। তো আজকের ক্লাসের জন্য রেফারেন্স হিসেবে যে বইগুলো আমি উল্লেখ করব সেগুলো হচ্ছে প্লান্ট বায়োটেকনোলজি, AKM রফিউল ইসলাম, মোহাম্মদ হাসানুর রহমান, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বাড়ি, ABM ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম এবং সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো
ইনশাআল্লাহ তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো আল্লাহ হাফেজ।